যদি মন কাঁদে তুমি চলে এসো, ওগো মায়া ভরা চাঁদার, ওগো মায়া ভিনি রাত। যদি গো না পাই তোমায় আমি শ্রাবণ মেঘ হব। গান মানুষের মনের কথা বলে, গান মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়, আবার গানই আনন্দ দেয়, আবার কখনো কখনো এই গানই মানুষকে তার স্মৃতি মনে করিয়ে দেয়। ভাবছেন নিশ্চয়ই আজকে কোনো গানের মানুষ নিয়ে এসেছি দর্শক, একদমই তাই। কালের কণ্ঠে ট্রেন্ডিং স্টারে সঙ্গে আছি আমি অপর্ণা বর্ষা, এবং আমার সাথে আজকে রয়েছেন একজন নামকরা জনপ্রিয় সঙ্গীত শিল্পী জারিন তাসনিম রিয়া। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? ওই যে গান গান নিয়ে ব্যস্ততা যাচ্ছে, স্টেজ পারফরমেন্স নিয়ে ব্যস্ততা যাচ্ছে। আর যেহেতু মানে আমি চ্যানেল আইতে যাওয়ার আগে আমার মানে মৌলিক গান দিয়ে আমি শুরু করেছিলাম হাবিব ওয়াহিদ ভাইয়ার হাত ধরে, তো আমি মৌলিক গানের সাথেই আছি এখনো। বাহ, সামনে কি আমরা মৌলিক গান পাচ্ছি? আরো অবশ্যই পাচ্ছেন। এটা আমাদের একজন নামকরা লিরিসিস্ট আছেন বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে, যার নাম হচ্ছে সোহেল আরমান ভাইয়া। তো তার 100 গানের একটা প্রজেক্ট হচ্ছে, যেটা খুব বড় আকারে বাংলাদেশে আসবে আশা করা যাচ্ছে। সেখানে আমার একটি গান আসছে সিজন 1-এ। ওয়াও, খুব শীঘ্রই। থ্যাংক ইউ। আপু, জানতে চাইবো যে আসলে প্রথম যেদিন আপনি গান করলেন অ্যাজ আ সিঙ্গার, সেই দিনের অনুভূতিটা কি ছিল? ও মাই গড, আমি যখন প্রথম গান করি একদম প্রফেশনালি, সেটা শুরুটা হচ্ছে আমার হাবিব ভাইয়ের স্টুডিও থেকে। তো আমরা যারা হচ্ছে 90s এর কিডস, আপনি জানবেন আমরা ছোট থেকে বড় হয়েছি হাবিব ভাইয়ের গান শুনে। আর আমাদের মেমোরি ছিল হাবিব ভাইয়ের গান দিয়ে, যত রকমের মেমোরি আছে সব আমার চোখে ভাসছিল ছোটবেলার সবকিছু। কারণ মানে হাবিব ভাইয়ের সাথে গান করাটা প্রত্যেকটা মানে আপকামিং সিঙ্গার হোক বা নিউ কামার হোক, সবার জন্য একটা স্বপ্নের মতো। আর আমার শুরুটা হয়েছিল ভাইয়াকে দিয়ে। তো তার স্টুডিওতে দাঁড়িয়ে যখন আমি প্রথম মানে গান করছি, স্বাভাবিকভাবে আমার হাত পা কাঁপছিল, কিন্তু ভাইয়া ব্যাপারটাকে এত সুন্দর করে হ্যান্ডেল করেছে। যেহেতু আমি নতুন ছিলাম, সে আমাকে মানে এত প্রেস করেছে আমার, যে আমি ইজি হয়ে গিয়েছিলাম। বাহ, হাবিব ভাইয়ের কথা যেহেতু উঠলোই, এরকম একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে তার সাথে আপনার একটা সম্পর্ক আছে, এটা কি আসলে সত্যি? দর্শকদের একটু ক্লিয়ার করে দিবেন। এটা একদমই সত্যি না। কারণ হচ্ছে যে হাবিব ভাইয়া আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছিল আরেকজন লেজেন্ডারি কম্পোজার, মিউজিশিয়ান, আর্টিস্ট, সিঙ্গার, যার নাম হচ্ছে ইমরান মাহমুদুল। আপনারা সবাই চেনেন তাকে, খুবই জনপ্রিয় একজন গায়ক। তো ইমরান ভাইয়ের সাথে যখন আমার সাথে ইমরান ভাইকে নিয়ে যখন গ্রুপটা হাবিব ভাই হোয়াটসঅ্যাপে ওপেন করে, তখন প্রথমেই সে পরিচয় করে দিয়েছিল যে ও আমার ছোট বোন। আচ্ছা। তো হাবিব ভাইয়ার ওই মানে মানুষটাই হচ্ছে আমার কাছে একজন, মানে আমার জন্য তো অবশ্যই স্বপ্ন ছিল তার সাথে গান করতে পারা। এরকম কোনো গুঞ্জন আদৌ আমার কানে আসেনি কখনো। আর যদি হয়েও থাকে তাহলে এটা জাস্ট একটা মিথ্যা ছড়ানোর জন্য করা হয়েছে। সে আমাকে সবসময় ছোট বোনের মতো গাইড করেছে, একজন মেন্টরের মতো সবসময় আমাকে মিডিয়াতে কিভাবে কি করলে সবসময় ভালোভাবে কাজ করতে পারবো এরকম সবসময় অ্যাডভাইস করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমরা সবাই জানি যে আপনি সেরা কণ্ঠ 2023-এর বিজয়ী ছিলেন। সো জার্নিটা কেমন ছিল? টাফ, অনেক চড়াই উতরাই গিয়েছে আমার উপরে স্পেশালি। কারণ স্বাভাবিকভাবেই আমি হচ্ছে গান থেকে সামান্য একটু ডিটাচ হয়ে গিয়েছিলাম। তো তারপরে যখন আবার সেরা কণ্ঠ শুরু হলো, তখন খুব আগ্রহের সাথে খুব আনন্দ নিয়ে আমি অডিশন রাউন্ড থেকে শুরু করে রাউন্ডগুলো আস্তে আস্তে পার করছিলাম। তো আমরা যারা প্রতিযোগী ছিলাম, আমাদের কাছে মনে হচ্ছে প্রত্যেকটা রাউন্ডই ফাইনাল রাউন্ড, কারণ পরের রাউন্ডে আমাদেরকে টিকে থাকতে হবে। তো ওভাবেই প্রিপারেশন ছিল। কিন্তু ওই বললাম চড়াই উতরাই সবারই হয়েছে এরকম।
কিছু কিছু মানে রাউন্ড ছিল যে খুব মুশকিল হয়ে গেছে, গান করার পরে জাজেস কমেন্ট খুব মানে ভয় ধরিয়ে দিয়েছে। তো রিকভার করে করে আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করে কিভাবে চ্যাম্পিয়ন হয়েছে আসলে নিজেও জানি না। এই গানের আসলে অনুপ্রেরণাটা আপনি কার থেকে পেয়েছিলেন? প্রথমে বলবো আমি একদম ছোটবেলায় আমার আম্মু আমাকে গানের ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছিল। আমার আম্মুর গলা খুব সুন্দর মাশাআল্লাহ, তো আম্মু খুব ভালো গান গাইতে পারতেন, এখনো গায়। তো আম্মুর হাত ধরে আম্মুর কণ্ঠে শুনে শুনে একটু একটু করে গাই। তারপরে আম্মু বুঝতে পারে যে আমি ভালো গাই। আচ্ছা, এখন সব বাবা মার কাছে তার সন্তান বেস্ট, আমার মায়ের কাছে মনে হতো শুধু আমিই ভালো গাই, বাংলাদেশে আর কোনো ভালো সিঙ্গার নাই। তো এভাবেই আম্মুর থেকে অনুপ্রেরণা পাই। তারপর আমার ভার্সিটি ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এখানে যখন মিউজিকে পড়তে সুযোগ পাই তখন আমার এটা হচ্ছে যে আমি মানে মনস্থির করি যে না, এটাই আমার একমাত্র এম থাকবে লাইফে। বাহ। আর আমরা কিন্তু শুনি যে গান গেয়ে কিন্তু মানুষ মানুষকে ইমপ্রেস করে, মানুষ প্রেমে পড়ে যায়। সো আপনার জীবনে কি এরকম কখনো হয়েছে যে আপনার গান শুনে প্রেমের প্রস্তাব পাঠিয়েছে? অনেক। এখন এটা হ্যাঁ এখনো চলমান। হ্যাঁ। ওহো, তো এখন আসলে সেই সংখ্যাটা কত? আমি আসলে এটা এক্স্যাক্টলি Count বলতে পারবো করা না, কাউন্ট করা হয়নি। কিন্তু আপনি কি কখনো এইটুকু বলতে পারি যে সমস্ত শ্রেণী পেশা এবং বয়স হ্যাঁ, বয়স ভেদে সবাই মানে ওইরকমই আর কি। ইন্ডাস্ট্রিতে কোনো সিনিয়র সিঙ্গার অর প্রোডিউসার কি কোনো অফার করেছে হ্যাঁ, গান শুনে? হ্যাঁ করেছে। এটা বলতে পারছি না, এটা বলা যাবে না আসলে। আমি ওই মানুষটাকে রেসপেক্ট করি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবার অনুভূতিকে রেসপেক্ট করে আমি নামটা ডিসক্লোজ করতে চাচ্ছি না। আচ্ছা, আপনি কি কখনো কারো গান শুনে কারো প্রেমে পড়েছিলেন? প্রেমে পড়া বলবো না, তবে হ্যাঁ গান শুনে গানের প্রতি আরো ভালোবাসা বেড়েছে, সেটা হচ্ছে হাবিব ওয়াহিদ। আচ্ছা, অবশ্যই। আর অবশ্যই ফিমেল সিঙ্গার যাদের নাম বলতে চাচ্ছি, রুনা লায়লা ম্যাম আমার খুবই পছন্দের একজন মানুষ, একজন মানে কিংবদন্তি আমাদের রুনা ম্যাম, যার বিচারে আমি হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছি ওনার জাজমেন্টে। এটা আমার জন্য বিরাট সৌভাগ্য। অবশ্যই ওনার মতো একজন গুণী গায়িকা, তার কথা আসলে না বললেই নয়। হ্যাঁ, এটা এটা এরকম না যে জেন্ডার, হুম, হুম। কোনো জেন্ডার ওয়াইজ, এটা আমার কাছে মানে একজন ফিমেল আর্টিস্ট, উনি একজন মানে ফিমেল হিসেবে আমার জন্য আমি তার প্রেমে পড়ি বারবার, এটা বলতে পারি। খুব সুন্দর। কিন্তু থাকে না যে এর বাইরে গান শুনে কাউকে ভালো লেগে গিয়েছিল কিনা? হ্যাঁ, কে ছিল এবং সেটা কতদিন আগে? এটা 2020 সালের সেপ্টেম্বর মাসে, মনে আছে আমার। আচ্ছা, আচ্ছা, সেই ইন্ডাস্ট্রির বাইরের কেউ? এখন ইন্ডাস্ট্রিতে আছে, বাট তখন বাইরের ছিল। আচ্ছা, আচ্ছা, সে কি জানে বিষয়টা যে? হ্যাঁ, খুব ভালোভাবে জানে, আর মজার ব্যাপার সেও আমাকে অনেক পছন্দ করে গানের জন্য। আচ্ছা, বাহ। তাহলে হলো না কেন? হয়েছে তো। হ্যাঁ হয়েছে। হাউ সুইট। তো তার নাম তো নিশ্চয়ই তাহলে বলা যাবে। হ্যাঁ অবশ্যই। তাহলে শুনি না। তার নাম রিফাত। বাহ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আচ্ছা, আমরা এবার একটু অন্যদিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে সম্প্রতি আমরা একটা ঘটনা জেনেছি যে মাইলস্টোনের শিক্ষার্থীরা অনেকেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সমবেদনা জানাচ্ছি। সো একটি বিষয় আমাদের নজরে এসেছে যে আপনি এবং আপনার হাজবেন্ড, আপনারা দুজনই এটা নিয়ে বেশ সরব হয়েছেন, স্বেচ্ছায় আপনারা রক্ত দিতে চেয়েছেন। এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন, আসলে অনুভূতিটা কি? রক্ত দিই আমি 2018 সাল থেকে। আমি ইভেন আমি যেহেতু ময়মনসিংহ এর মেয়ে, তো ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি নামে একটা গ্রুপ ছিল আমাদের, আমি ওখানকার স্বেচ্ছাসেবিকা হিসেবে অনেকদিন রক্ত দিয়েছি। তো মাঝখানে একটা গ্যাপ চলে আসে, যখন করোনা সিচুয়েশন চলে আসে, তখন ওই বাইরে তো আর বের হতে পারতাম না তখন। তারপর পরই হাবিব ভাই আমাকে ঢাকায় কল করে। তো ঢাকায় আসার পরে ওভাবে কোনো মানে সংস্থার সাথে আমি যুক্ত হতে পারিনি, ময়মনসিংহ যাওয়া হতো না, একটা গ্যাপ হয়। কিন্তু তারপরেও আমি দু একবার রক্ত দিয়েছি। এই অবস্থায় আমার মনে হয় না মানে ঘরে কোনো মানুষ বসে থাকতে পারবে, যেহেতু প্রশ্ন আসে বাচ্চাদের
আসলে ছোট ছোট বাচ্চা ফুলের মতো, ওরা অনেক যন্ত্রণা পাচ্ছে। যেহেতু আমরা বড় মানুষ, আমাদের ইমিউনিটি সিস্টেম ভালো, আমরা অনেক কিছু সহ্য করতে পারি, কিন্তু ওরা তো হচ্ছে ফুলের মতো, ওদের শরীরটা মানে আমি বলতে পারছি না। আমার এমনিতে আমি উত্তরাতে যেহেতু আমি থাকি, আমি আজকে আসার সময় আমার মনে হচ্ছে পরিবেশটা খুব ভারী। এটা আমি মানে বলতে বলতে এসেছি যে আমার কাছে খুব লাগছে, আমার পরিবেশটা খুব ভারী ভারী। এই জন্যই আসলে রক্তটা দিতে চেয়েছি, কিন্তু আমাকে আমার এক সিনিয়র ভাইয়া ফোন দিয়ে বললো যে নেগেটিভ রক্তটা বেশি যাচ্ছে, বেশি চাচ্ছে সবাই, আর আমার হচ্ছে পজিটিভ রক্ত। তাই ওরা আমাকে বলছে যে কল করবে, যখনই কল করবে আমি চলে যাব, আমার কোনো বাধা নেই, আমি রক্ত দিতে চাই, ইভেন আমার শরীরের সমস্ত রক্ত আমি দিয়ে দিতে পারবো। অবশ্যই তাই। আমরা আসলে এই বিষয়টা নিয়ে বলতে গেলে খুবই খারাপ লাগে, ফুলের মতো বাচ্চাগুলো। আমরা অনেক অনেক দোয়া করি, আমরা সত্যি খুবই মর্মাহত। আপু, একটু ঘুরে আসি গানের দিকে। জানতে চাচ্ছিলাম যে আপনি এবং আপনার হাজবেন্ড, আপনারা দুজন কিন্তু হাজবেন্ড ওয়াইফ হিসেবেই কিন্তু ফাইনালিস্ট হয়েছেন সেরা কণ্ঠে। সো এইটা কিন্তু একটা রেকর্ড বলতে, হ্যাঁ বলা যায়। সো অনুভূতিটা কি ছিল আসলে তখন? আমি আসলে আমরা দুজন না মানে এত কিছু চিন্তা করে যাইনি যে আমরা ফাইনালিস্ট হব বা এরকম। আমরা জাস্ট একটা শিরোনাম আসে, ফেসবুক স্ক্রল করতে করতে যে দেখলাম যে চ্যানেলে সেরা কণ্ঠ অনেক 5 বছর পর আবার শুরু হচ্ছে, 2017 পরে ফার্স্ট টাইম 2023 আবার, মাঝখানে অনেক গ্যাপ। তো আমরা দুজন ভাবলাম যে কেন না ট্রাই করি একবার। তো ওইভাবে আমরা যাই। ইভেন মজার ব্যাপার হচ্ছে আমরা যখন অডিশন রাউন্ডে মানে অডিশন দিব, আমরা লাস্ট একটা কার্ড পেয়েছিলাম রেজিস্ট্রেশনের জন্য। ওই একটা কার্ড আমার হাজবেন্ড আমার জন্য নিয়েছিল। নেওয়ার পরে আমি ঢুকে গিয়েছিলাম ভিতরে, তখন মানে স্বাভাবিকভাবেই আমরা দুজনেই ভেবেছিলাম যে ও দিতে পারবে না, কিন্তু হঠাৎ করে আরেকজন ভলান্টিয়ার এসে আরেকটা কার্ড বলে যে একটাই আছে, তখন আমার হাজবেন্ড ওটা নিয়ে টুপ করে ঢুকে পড়ে। এই ছিল ঘটনা। আর স্বাভাবিকভাবেই মানে দুজনই অনেক কিছু ফেস করেছি, যেহেতু প্রতিযোগিতাটা তো মানে শুধুমাত্র গানের হয় না, অনেক কিছুর হয়। সবকিছু মিলিয়ে ভাবিনি যে আসলে হবে, ফাইনালিস্ট হতে পারবো দুইজনই, তো হয়ে গেলাম। খুব সুন্দর। আপু, গানের মানুষকে নিয়ে যেহেতু আজকে আড্ডা দিতে বসেছি, সো একটু গান তো হতেই হবে, আদারওয়াইজ কেন যেন আড্ডাটা পরিপূর্ণ লাগছে না। সো আপনার কণ্ঠে আপনার একটা পছন্দের গান শুনবো। আমার অনেক গান পছন্দ, তার মধ্যে একটি গান করছি, সেটা আমারই নিজেরই গান, আশা করছি আপনার ভালো লাগবে। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। অনেক 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 ভালো লাগলো। আসলে গানের মানুষকে নিয়ে যখন আমি বসি আড্ডা দিতে, আমার অনেক বেশি তাদের উপর আবদার থাকে যে আমি গান বেশি করে শুনবো। সো আজকে আপনাকে কিন্তু আমি গানের জন্য অনেক 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 বিরক্ত করবো। তো এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। না একদম। এনিওয়েজ, আমরা মেগাস্টার শাকিব খানের একটি সিনেমা গুলুইতে আপনার একটি গান শুনেছিলাম, এই গানটি। হ্যাঁ। সো এই গানটির আসলে পেছনের গল্পটা কি ছিল, যে যখন প্রথম অফারটা এলো কি মনে হয়েছিল? মজার একটা ঘটনা। আপনি জানেন যে আমাদের ন্যান্সি আপু ইন্ডাস্ট্রিতে প্রথম তার প্লেব্যাকে ডেবিউ হয়েছিল এস এ হক অলিক ভাইয়ের মুভিতে, হৃদয়ের কথা। তো হাবিব ভাই জাস্ট আমাকে একটা নক দিল যে কংগ্রাচুলেশনস। আমি বললাম কেন ভাইয়া? বললো যে ন্যান্সির জন্য যখন প্লেব্যাক ন্যান্সি করলো তখন অলিক ভাইয়ের মুভিতে ডেবিউ হলো, আজকে তোমার জন্য অলিক ভাইয়ের একটা মুভিতে তোমারও ডেবিউ হয়ে গেল। আমি বললাম মুভিতে মানে কি গানের জন্য ভাইয়া? বলে তাহলে কি নায়িকা হবা? আমি বললাম না ভাইয়া, মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে। তখন স্বাভাবিকভাবে আমি ছোট্ট দুটা মানে লাইন করেছিলাম একটা গানের, এটা হচ্ছে একটা মেলার গান, জম্বে মেলা টাইটেলের। এটা সুর সঙ্গীত করেছে হাবিব ভাইয়া, আর লিরিক্স ছিল অলিক ভাইয়ের নিজেরই, যিনি পরিচালনা করেন। তো ওই গানটা যখন আমি করতে গেলাম সেদিন স্টুডিওতে অলিক ভাই, সোহেল আরমান ভাই ওনারা আসেন, এসে যখন গানটার আউটপুট শুনেন তারা, তখন তাদের নেক্সট গানেও আমাকে তারা নিজেরাই বললো যে তাহলে এই গানটা ওকে দিয়ে করাও। তারপর হচ্ছে আমার ভালোবাসা, যেটা আমি মাত্র গাইলাম, এই গানটি তারপর স্বাভাবিকভাবেই কিছুদিন পর আমি এই গানটির জন্য ভয়েস দিতে যাই। তো আলহামদুলিল্লাহ আমি একই মুভিতে দুটি গান গাওয়ার সুযোগ পেয়েছি হাবিব ভাইয়ের সাথে। আচ্ছা, এই জম্বে মজা গানটা কিন্তু এখন শুনতে খুব ইচ্ছে করছে। জম্বে মেলাটা আসলে একটা রিদমিক গান, ওটা মানে একটু ফাস্ট বিটের গান। তারপর আমি একটু আপনাকে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। খুশির দিনে
চলো সবাই মিলে সাজাই সুখের ডালা, আছে স্বপ্ন যত, আজ ইচ্ছে মতো পূরণ হবার পালা, পুতুল খেলা যাত্রা পালা, রং বেরঙের চুড়ি মালা, ঢেউয়ের তালে লাগলো দোলা, নাচে গানে জমবে মেলা। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আপু, এখন তো হচ্ছে গান নিয়ে আপনার বেশ ব্যস্ততা যাচ্ছে, এবং একটু আগে বলছিলেন যে হাবিব ভাইয়ার সঙ্গে বেশ একটা, মানে কি বলবো, অ্যাজ আ গাইডার মতো একটা সম্পর্ক। সো সেই জায়গা থেকে এখন খুব রিসেন্টলি কি আমরা আরেকটি সিনেমায় আপনার কণ্ঠ শুনতে পাবো কিনা? আসলে সিনেমায় গান গাওয়ার ব্যাপারগুলো পত্রিকায় না আসা পর্যন্ত কখনো হচ্ছে রিভিল করার পারমিশন থাকে না, আচ্ছা এটা আর্টিস্টদেরকে দেওয়া হয় না। তো আশা করা যাচ্ছে সামনে দেখা যাক ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আশা রাখছি যে খুব শীঘ্রই আমরা আপনাকে আরেকটি সিনেমাতে আপনার কণ্ঠ পাবো। হ্যাঁ, সে অবশ্যই আমরা আশা রাখতে পারেন। আপু, যেমনটা বলছিলাম যে একটা নিউ কামার হিসেবে গুলো সিনেমার একটি গানে আপনি ডাক পান, এবং এটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকমের মতামত ছিল যে নিউ কামার কেন চান্স পাচ্ছে, হ্যাঁ, এই সুযোগটা কেন পাচ্ছে। সো এইটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? মুভিটা হয় করোনার পরপরে, একদম যখন পরিবেশটা মোটামুটি এখন একটু স্থিতিশীল তখন। তো এই মুভিটা মানে বলতে গেলে অনেক দিনের একটা গ্যাপের পরে বাংলা মুভি হচ্ছে, একটা মুভি। এটা একটা সরকারি অনুদানের মুভি ছিল। তো যখন আমি গানটি গাই ভাইয়ার সাথে, রেকর্ডিং হয়ে গিয়েছে, এরপরে আমাকে মানে হাবিব ভাই ফোন দিল, দিয়ে বলল যে সিনিয়র আর্টিস্টরা অনেক মানে এটা নিয়ে তারা একটু মানে কেন একজন নতুন সিঙ্গার হিসেবে আমি গেলাম, আমার তো কোনো প্ল্যাটফর্ম থেকে আমি আসিনি। তখন কিন্তু আমি মানে একদমই হাবিব ভাইয়াই আমাকে পরিচয় করে দিয়েছে মিডিয়ার সঙ্গে। তো দেখা গিয়েছে যে আমার ব্যাকগ্রাউন্ড ছিল না এরকম, যেমনটা হচ্ছে চ্যানেল আই সেরা কণ্ঠ থাকে, ক্লোজ আপ ওয়ান থাকে, বা পাওয়ার ভয়েস, বাংলাদেশি আইডল, কোনো প্ল্যাটফর্ম থেকে আমি আসিনি। তো যারা ওই কম্পিটিশন গুলো করে এসেছে তাদের ছোট্ট একটা ক্ষোভ ছিল যে কেন আমাকে হচ্ছে মুভির গানের মতন একটা বড় দায়িত্ব আমাকে কেন দেওয়া হলো, কেন তারা থাকতে আমি। তো এগুলো নিয়ে অনেক তোপের মুখে আমাকে পড়তে হয়েছে। এরপরে কিন্তু বেসিক্যালি জেদ করে ওই সেরা কণ্ঠের মঞ্চটাকে আমি মানে আমার ইচ্ছা করেছিল যে না, একবার হচ্ছে আমার যাওয়া উচিত। এই আচ্ছা আচ্ছা। সো এবার একটু জানতে চাইবো যে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে, তার কাজের ক্ষেত্রে থাকে। সো আপনার জীবনেও নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ ছিল, এবং সেই চ্যালেঞ্জগুলোকে আসলে আপনি কিভাবে ওভারকাম করেছেন? আমি সবসময় একটা জিনিস মনে রাখি যে পরিশ্রম করলে সেটার ফল পাওয়া যায়। তো হার্ডওয়ার্ক করলে অনেক প্রবলেমই থাকে, বাট সেটা থেকে আস্তে আস্তে ওভারকাম করে আসা যায়। কিভাবে যায়? গানটা বেসিক্যালি কানে শোনার জিনিস, অনুভবের জিনিস। এখন আমি যদি গান না শুনিয়ে গান দেখাতে চাই, আপনি বুঝতে পারছেন আমি কি বলছি, তাহলে আমি বেশি দিন টিকতে পারবো না, এটাই নর্মাল, এটা খুবই স্বাভাবিক। শো অফ যেটা আর কি। শো অফ না, বেসিক্যালি এখন আমি মানে কন্ট্রোভার্সি হবে, বাট হোক, আমার আই ডোন্ট কেয়ার। আমি বলতে চাচ্ছি যে এখন সিঙ্গার কম, ঠিক আছে, গায়িকা গায়ক কম, এখন সবাই গান দেখায়, গান শোনায় না। ওকে। যেমন হচ্ছে প্রোগ্রামের ক্ষেত্রেও যদি আমরা বলি, সবার আগে একটা ডিসপ্লে থাকতে হবে, এটা কিন্তু একদম সরাসরি ওপেন সিক্রেট এটা, ঠিক আছে। একটা সিঙ্গার নিয়ে আসবে, আচ্ছা ঠিক আছে, ডিসপ্লে থাকতে হবে। তো কেন? গানটা তো কানে শোনার জিনিস, গানটা আমরা শুনবো। তো আমার চিন্তা থাকে এরকম যে আমার গানটা যখন কেউ শুনবে তার মাথায় থাকবে, বা আমি তার মাথায় থাকবো যে মেয়েটা ভালো গাইছে বা মেয়েটা ভালো গায়, ঠিক আছে। কিন্তু যখন আমার চিন্তা থাকবে যে না, আমি গান গাবো না, আমি শুধু নিজেকে চকচকা করে রাখবো, তখন আমি টিকতে পারবো না। এটা আমার মনে হয়, তাই হার্ডওয়ার্কটা করে যেতে হবে। বাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা আপু, আমরা মাঝে মধ্যেই শুনতে পাই যে ইন্ডাস্ট্রিতে আসলে টিকে থাকতে হলে বা জায়গা পেতে হলে আসলে অনেক নেগেটিভ বিষয়গুলোকে নিয়ে, বা অনেক একদম খোলামেলা যদি বলি, অনেক অফারে রাজি হতে হয়। রাইট।
সো সেই জিনিসগুলো কি আপনার সাথে হয়েছে কিনা, এবং হলেও আপনি সেটাকে কিভাবে ওভারকাম করেছেন? মিডিয়ায় হচ্ছে কি, আপনি যেহেতু সরাসরি প্রশ্ন করলেন, আমি সরাসরি আনসার দিই। এটা হচ্ছে সবটাই ঐচ্ছিক ব্যাপার। এখন আমি যদি শোবিজটাকে হচ্ছে সাইডে রেখে নিজের স্যানিটিটার বেশি চিন্তা করি, যে আমার স্যানিটি আমাকে মেনটেন করে চলতে হবে, তখন যেটা হবে, আমি হয়তো কাজ কম পাবো, ঠিক আছে, কাজ কম পাবো, কিন্তু আমি কিন্তু বসে থাকবো না। না না, 100 জনের মধ্যে অন্তত একজন তো আমাকে পিক করবে, ওই একজনের আশা করে বসে থাকা যায়। আর ভালো কাজ একটাই যথেষ্ট। যেহেতু আমি বারবার কেন বলছি, কারণ আমার জন্য অনেক স্বপ্নের একটা ব্যাপার ছিল চ্যানেলে সেরা কণ্ঠ জয় করা কিংবা হাবিব ভাইয়ের সাথে গান করা, দুইটাই। তো আমি বলতে চাচ্ছি, যখন আমি এতগুলো বছর ওয়েট করেছি, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি ভাইয়ের সাথে একটা কাজ হলেও করব। ওই সময় মাঝখানের ওই টাইমটাতে যখন আমি গান শুরু করি, তখন কিন্তু আমাকে অনেক কম্পোজার গানের জন্য বলেছে। আমি ওয়েট করেছি যে না, আমি ভালো যেটা আমি চাই সেটা দিয়েই শুরু করব। তো সেটা আমার ভাগ্যে চলে এসেছে, হয়তো সেটা উপরওয়ালার একটা আশীর্বাদ ছিল। তো আমার কথা হচ্ছে, কাজ কম হোক, কোয়ালিটি কাজ হোক, কিন্তু ওই গিভ অ্যান্ড টেকে আমি কোনোদিন না গিয়েছি কখনো, না যেতে হয়েছে আমাকে, না যাব সামনে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, অফার প্রচুর আসে, এটা ট্রু। যদি ওই অফারটা আমি গ্র্যাব করি, তাহলে হয়তো আমি অনেক কাজ করতে পারবো, বা আপনারা আমার অনেক কাজ দেখতে পারতেন। যেহেতু আমার কাজ কম, সবাই বুঝেই যায় যে এখানে আসলে লাভ নাই। কিন্তু আসলে আপু, আপনার কি মনে হয় যে এই যে বিষয়টা আসছে, এমনিতেই কিন্তু আমরা শুনতে পাই যে মিডিয়াতে আসলে এই জিনিসগুলো খুবই সরব, কিন্তু এটা আসলে কি থাকা উচিত? আর এইটার কারণে কিন্তু অনেক কি বলে প্রতিভা ঝরে যাচ্ছে। এটা নিয়ে আসলে কি বলতে চান? ওই যে বললাম, থাকা উচিত, অনেকের জন্য উচিত, আমার জন্য উচিত না। যারা এই জিনিসটাতে অভ্যস্ত, ইউজ টু, তাদের জন্য উচিত। আমি এটাতে ইউজ টু না। যেমন আমি একজন খুব গুণী শিল্পীর নাম নিচ্ছি না, সেও চ্যানেলে সেরা কণ্ঠের, সেও বিজয়ী ছিল, ঠিক আছে, কিন্তু তার গান কোথাও এতটা পাওয়া যায় না, ঠিক আছে। ও তার সিঙ্গিং এত সুন্দর, সে চাইলেই যে কোনো মুভিতে প্লেব্যাক করতে পারে, কিন্তু তার কোনো গান তো আসছে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি বুঝেই গিয়েছি যে এখানে ওই যেটা বললাম লাভ নাই, ওখানেও হচ্ছে নক করে কোনো লাভ হয়নি, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে উচিত অনুচিত, যার জন্য উচিত তার জন্য উচিত, আমার জন্য উচিত না। ওয়েল, আমরা এবার একটু ঘুরে আসি, আমরা আবার একটু গানে যেতে চাই। আপু, কোন গানটি আমাদের দর্শকদের জন্য শোনাবেন? খুব পছন্দের একটি গান করি, শিওর। ওপার বাংলার ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এটা করি। হ্যাঁ, শিওর। বাতাসের সুরে শুনেছি বাঁশি তার, সুরে সুরে ওই ছড়ানো যে হাসি তার, ওই মধুর হাসিতে হৃদয় ভরি, ওই চাঁদের তিথিরে বরণ করি, ওগো মায়া ভরা চাঁদার, ওগো মায়া ভিনি রাত, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারাই, মাধবী রাত, আসেনি তো বুঝিয়ার জীবনে আমার, এই চাঁদের তিথিরে বরণ করি, ওগো মায়া ভরা চাঁদার, ওগো মায়া ভিনি রাত। বাহ, আমি যেন হারিয়ে যাই। কিন্তু আজকে আসলে আমাদের সময় যেহেতু খুবই কম, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, শেষ করতেই হচ্ছে। তবে যাবার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমি গানের মানুষ, আপনারা শুদ্ধ গান শুনবেন, শুদ্ধ গানের সাথে থাকবেন, আর গান শুনে নিজেদের মনের যত কষ্ট গ্লানি সব দূর করা যায়, আপনারা ট্রাই করতে পারেন। আমি আপনাদের থেকে অনুরোধ করি, আপনাদের কাছে আমি চাই সেটা হচ্ছে যে একটা সিঙ্গারকে কখনো ভিউ দিয়ে জাজ করবেন না, কারণ অনেক অনেক ভালো গান আছে যেগুলোর ভিউ কম, কিন্তু গানটা অনেক সুন্দর। এতে কি হয়, একটা আর্টিস্ট হচ্ছে যে গানটা বানায়, একজন তো যারা গান বানায় তা তো কারিগর,
ওই কারিগর যিনি গানটাকে মানে এরকম শেপ দেয় তারা অনেক আগ্রহ পায়, ভালো গান বানানোর উৎসাহ পায়। তো আপনারা ভালো গানের সাথে থাকুন। খুব সুন্দর আপু। আমিও এখন দর্শকদের থেকে বিদায় নেব, তবে একটা আবদার লাস্টে করে যাচ্ছি যে আমি বিদায় নেওয়ার পর কিন্তু আমার একটা পছন্দের খুব গান এখন এই মুহূর্তে মাথায় আসছে, যদি মন কাঁদে। এই গানটা শুনতে শুনতে আমরা শেষ করব। আমি একটু বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো এক অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আপু, গানটা। যদি মন কাঁদে তুমি চলে এসো, ছায় চলে এসো, তুমি চলে এসো এক বরষায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাকেও ধন্যবাদ।